সুভাষবাবু, এখন আপনি সিপিএম এ আছেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এখন আপনি মানসিক শান্তিতে আছেন? আমি ছিলাম, আছি, এবং কোনো দৈব দুর্বিপাকজনিত ঘটনা না ঘটলে থাকবো না। সে তো দলে আছেন, সেটার কথা বলছি না, কিন্তু আপনার মানসিক একটা একটা অশান্তির মধ্যে আপনি ছিলেন। আমি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক যে কোনো বিষয়ে কখনোই মানসিক দ্বন্দ্ব বা দুশ্চিন্তায় ভেঙে পড়া জায়গায় থাকি না। কারণ আমি আমার বাবার একটা কথা সব সময় মনে রাখি, যে বাবা ভগবানের নামে বলতেন যে জানবে যত কষ্ট, দুঃখ, আনন্দ যাই হোক না কেন, সব সময় মনে করবে এইটাই ভগবান তোমার জন্য সর্ব উৎকৃষ্ট সময় মাপিয়েছে, সুতরাং কিছুতে অসন্তুষ্ট হবে। আপনি ভগবানে বিশ্বাস করেন? না, আমি বাবার কথা বললাম। তবে বিশ্বাস অবিশ্বাস তো মানুষের মধ্যে, বিশ্বাস করি বা না করি এই দিয়ে কিছু হয় না। আমাদের যে সামাজিক অবস্থান আছে, যা চোখে দেখি তাকে তো বিশ্বাস করব। তারপরে আপনি গীতার ওই শ্লোকে বিশ্বাস করেন যে সুখে দুঃখে বিগত স্প্রিয় থাকো? আমি বিশ্বাস না করলেও মানি এটা। কিন্তু আপনি মানে মুখ ফুটে বলছেন না কেন যে আপনি মানি? আমি মানি, এটা আমি মানি তো। সমাজের যে কোনো আচরণ যা চলতি পথে বা শিক্ষাগত দিক থেকে প্রাগৈতিহাসিক যুগ থেকে আজ পর্যন্ত আমাদের ভারতীয় সমাজ বা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে সভ্যতার বিকাশের ক্ষেত্রে যে বিষয়গুলোকে নিয়ে অনেক চর্চা হচ্ছে এবং বিশ্বময় একটা মানা না মানার ব্যাপারে চলছে ক্রিয়া প্রক্রিয়া, সেগুলো আমি কেন অস্বীকার করব? আচ্ছা, আপনাদের পার্টি লোকেরা আমি দেখেছি, কমিউনিস্টরা, কেউ মারা গেলে আমরা যারা ভারতীয়রা এরকম নমস্কার করি, আপনারা এরকম করেন, এটা খুব একটা বিজাতীয় ব্যাপার না? আমি নমস্কার করি। আগে আমিও, আপনার যা দেখালেন রেড স্যালুট বলতে যা বোঝায়, আগে আমিও দিতাম। আমি গত 10-15 বছর ধরে সম্ভবত যে কোনো মৃতের সামনে গিয়ে নমস্কার করি। এটা আবার পার্টি বিরোধী কাজ না তো? অনেকে বিস্ময় প্রকাশ করে যে আচরণের বাইরে বোধহয় কিছু একটা করছে। আপনি লক্ষ্য করে দেখবেন জ্যোতি বসু নমস্কার করে, হয়তো হাতটা তোলে এমন ভাবে, একটু কম্প্রোমাইজ মনে হয় দেখলে পরে, কিন্তু নমস্কার করে। বক্তৃতার পরে সব সময় বলেন নমস্কার। আচ্ছা, দেখবেন আপনি যে কোনো বড় মিটিং এ বক্তৃতা করার পর, ঘরোয়া সভায় বক্তৃতা করার পরে হাত তুলে যেভাবে করেন সেটা নমস্কার। সব ক্ষেত্রেই কি আপনি জ্যোতিবাবুকে অনুসরণ করেন? না, এটা আমি জ্যোতিবাবুকে অনুসরণ করি। জ্যোতিবাবু করতো কি করতো না আমি দেখিনি আগে, পরে দেখেছি উনি করেন। এক্ষেত্রে জ্যোতিবাবু আপনাকে অনুসরণ করতে পারেন? না না না। আচ্ছা, একটা বাজারে জল্পনা আছে যে জ্যোতিবাবুর জন্যই, জ্যোতিবাবুর প্রতি আপনার আনুগত্যের জন্যই আপনি আর দলটা শেষ পর্যন্ত ছাড়তে পারলেন না। না না, জ্যোতিবাবুর প্রতি আনুগত্য আমার অপরিসীম বিষয়, কোনো সন্দেহ নেই। আর দল ছাড়ার বিষয় আমি কখনো বলিনি। আমি যেটা বলেছি, অনেকে বলেছে ডিসিপ্লিন ভাঙছেন আপনি। আমি এইগুলো বলতে গিয়ে যদি ডিসিপ্লিন ভাঙতে হয় আমি ভাঙব। এবং কিছু কথাবার্তা আমি যা বলেছি সাধারণভাবে আভ্যন্তরীণ ক্ষেত্রে এগুলো বলে, আমি বলেছি আভ্যন্তরীণ ক্ষেত্রে, বাইরেও কিছু কথা না বলে উপায় ছিল না আমার। কিন্তু জ্যোতিবাবু তো আপনাকে পুনঃ বারণ করেছেন সুভাষে কাজ করো না, করো না। আমাকেও সাক্ষাৎকারে বলেছেন সুভাষ যাবে না। না, আমাকে বলে দিচ্ছি সুভাষ যাবে না। না না, আমি তো শুধু উনি বলেছেন বলে না, আমি আমার স্বতঃপ্রণোদিত বিভিন্ন চিন্তা ভাবনা থেকে পারিপার্শ্বিক যাই চাপ আসুক না কেন, তাকে মূল্যায়ন করে দেখেছি। এটা যাওয়া যদি কোনো কারণে আবেগ স্পর্শকাতরতার কারণে আমি আহত হয়ে মনে করি থাকা, বসে যাওয়া প্রয়োজন নেই আমার এই পার্টির সঙ্গে থাকার, সেটা হবে আমার প্রতিপক্ষ শিবির যাদের আমি বলছি, যারা একটা হিংসাশ্রয়ী রাজত্ব কায়েম করতে চাইছে, তাদের শক্তিশালী করা। আমি সেই কাজ করতে পারি না। অনেকে বলছেন আপনার স্ত্রী রমলাদি আপনাকে যেতে দেননি, উনি একেবারে আপনাকে আগলাইছিলেন। না না, স্ত্রী তো সবসময় আগলাবে, কিন্তু উনি আর কিছুতেই আপনাকে যেতে দেননি। মানে এবং দলীয় নেতারা নাকি রমলাদিকে বলে দিয়েছিল না সেটা আপনার একটাই কাজ হচ্ছে সুভাষদের উপর। না 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 না, সেটা কোনো কথা না। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এমনি তো ভালো, কোনো সন্দেহই নেই। রাজনৈতিক ক্ষেত্রে খুব অমিল আমাদের নেই। কিছু প্রশ্নে দ্বিধা দ্বন্দ্ব জটিলতা আমার থাকে, ওর থাকে, আলোচনা হয় বহু ব্যাপারে। ওর একটা দেখেছি ঝোঁক হচ্ছে পার্টি যা বলছে মেনে নাও। আমি সেই জায়গাটা একমত না। পার্টি তো আমিও একটা অংশ, আমিও তো শরিক। যাদের কথা সিদ্ধান্ত হিসেবে আমি মানছি, তারাও রক্ত মাংসের মানুষ, তারা ভুল করতে পারে না এমন না। আচ্ছা, স্ত্রী কি কমরেড হলে অসুবিধা হয়? আমার কোনো অসুবিধা হয় না। আপনি তো এতদিন ঘর করলেন এবং একজন কমরেডই নাম, শি ইজ নট অনলি ইওর ওয়াইফ। না, আমার কোনো সেই দিক থেকে না। আমাদের অত্যন্ত ঘরোয়া জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন সবটাই হচ্ছে একাত্ম। এমন ভাবে আছে যেখানে কোনো সুবিধে অসুবিধের কথা, সুবিধেই অসুবিধে নেই আমাদের। সুভাষবাবু, আপনার দলে আপনার যারা বিরুদ্ধে, তাদের একটা অংশের বক্তব্য হচ্ছে
যে আপনি দল ছেড়ে গেলে সিপিএম নেতৃত্ব আপনার নানা কাজকর্ম নিয়ে আপনার চরিত্র হনন করতো, সেই ভয়ে আপনি থেকে গেছেন? আমার চরিত্র হননের কিছু নেই। আমার নিজের সম্পর্কে আমি এত নিশ্চিত যে, এবং এত ট্রান্সপারেন্ট, শব্দটা এত স্পষ্ট যে আমার যদি সমালোচনা কিছু থাকে সেটা আমার অজ্ঞাতে কে কি করবে আমি জানি না, আমার সাক্ষাতে করলে পরে আমি বিশ্বের যে কোনো দরবারে যে কোনো বিষয়ে আমার আত্মপক্ষ সমর্থনের এবং সেটাকে গ্রহণযোগ্য করে তোলার সুযোগ এবং ক্ষমতা আমার আছে। দুটোই আছে। কিন্তু ধরুন দলের দলিলে, দলের প্রস্তাবে এখনো আপনাকে ভৎসনা করে কথাবার্তা আছে, সেগুলো তো ওরা মোছেনি এবং ইতিহাসে সেগুলো থেকেই যাবে। সেগুলো মোছার কথা হয়েছিল, কিন্তু তারা আমাকেই দায়িত্ব দিয়েছিল কি লিখতে হবে লিখে দাও। এক্স্যাক্টলি লেখাটা কি আছে? লেখা কতগুলো অভিযোগ ছিল, আমার নাম করে নয়, আমার নাম করে কোনো অভিযোগ ছিল না। ছিল কেউ 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 আমাদের প্রতিপক্ষ শক্তি মমতা ব্যানার্জিকে প্রশংসা করছে, সাহায্য করছে, নিজেকে দলের ঊর্ধ্বে মনে করছে, আর বেনি কেলেঙ্কারিতে যুক্ত। স্পষ্টভাবে যদি আমার নাম করে সবকিছু থাকতো তাহলেও যা প্রতিক্রিয়া আমার মধ্যে হতো, স্পষ্টভাবে না থাকার ফলেও আমার মধ্যে সেই প্রতিক্রিয়াই হয়। আমি বলেছিলাম যদি এইগুলো প্রত্যাহার না করা হয় বা একে মডিফাই না করা হয়, কারণ প্রত্যাহার ঢিল ছুড়ে দিলে আর প্রত্যাহার হয় না, এটাকে সংশোধন করা, এটা আমি দাবিও করেছিলাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে, সুরজিৎ সিং আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি, আমাদের জ্যোতি বোস তার কাছে, পার্টি সম্পাদকের কাছে, যেটা প্রত্যাহার নয়, এটা মডিফাই করতে হবে, পুনর্লিখন করতে হবে। আমি একটু ব্যক্তিগতভাবে এই প্রশ্নে পার্টি নেতৃত্বের সর্বশেষ বিবেচনায় আমি একটু অভিভূত হয়ে পড়েছিলাম। তারা আমাকে বললেন আপনি লিখে দিন কি লিখতে হবে। এরপরে কোনো সচেতন মানুষ এ নিয়ে আর পিরাপিরি করতে পারে না। কিন্তু ইতিহাসের কাছে আপনার কোনো দায়বদ্ধতা নেই? ইতিহাসের কাছে দায়বদ্ধতা আছে, ওই জন্যই তো আমি ইতিহাসে যেটা সঠিক করতে হবে মনে করি সেই বিষয়ে মোদ্দা বিষয়গুলো বলি। আমার লড়াইটা কোনো একটা আমাকে কেন্দ্র করে নির্দিষ্ট কতগুলো ব্যাপার তা নিয়ে নয়। আমি যে বিষয়গুলো তুলবার চেষ্টা করি, বলার চেষ্টা করেছি, সেগুলো খুব ছোট আকারের নয়, বড় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে এরকম। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি আনন্দিত এই জন্য যে আমার কথা আমি মানাতে পেরেছি। সেটা আমাদের পার্টির একটা স্লোগানই ছিল, সর্বাত্মক বিশ্বায়ন বিরোধিতা, উদারীকরণের বিরোধিতা। উদারীকরণের বিরোধিতার প্রশ্নে আমারও ভিন্ন মত নেই কোনো, কিন্তু বিশ্বায়ন বিরোধিতাকে কেন্দ্র করে আমি অনেক কটু মন্তব্য করেছি। অর্ধশিক্ষিত, কুশিক্ষিত, নানা রকম মূর্খের দল, গরু ছাগলের নেতারা দল চালাচ্ছে, সেইভাবে এই অর্থে বলিনি। কিন্তু এটা হচ্ছে অর্ধশিক্ষিত না হলে এই কথা বলবে কেন? বিশ্বায়ন কি প্রতিরোধ করা যায় নাকি? এটা যারা বলে, আজকে এই ইলেকট্রিসিটি ইংল্যান্ডের বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, এখানে জ্বলতে দেবো না। ওই টেলিভিশন আমেরিকার বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, এখানে আসতে দেবো না, কম্পিউটার আসতে দেবো না, কম্পিউটার, এইসব একটা তাৎক্ষণিক ক্রিয়া প্রতিক্রিয়াতে একজন বলে একটা জিনিস, অজ্ঞতা থেকে মানুষ বলে। গরুর গাড়ির গাড়োয়ান বলে সাইকেল রিক্সা চলতে দেবো না, সাইকেল রিক্সা এসে বলে যে অটো চলতে দেবো না, অটোওয়ালারা বলে যে আমরা বাস চলতে দেবো না। এই প্রতিক্রিয়া সমাজে যেদিন থেকে চক্রযানের সৃষ্টি এবং তার আবিষ্কারকে শক্তিশালী করে মানুষ গতির বৃদ্ধির চেষ্টা করেছে, সেই দিন থেকে সমাজেও এই গতির দ্বন্দ্ব চলছে। তাহলে আপনার সাফল্যটা কোথায় হলো? আমার সাফল্য এক কথায় বলতে পারি, আজকে বিশ্বায়ন সম্পর্কে পার্টির সঠিক দৃষ্টিভঙ্গি নিয়েছে। বিশ্বায়নের বিরোধিতা করা যায় না। উদারীকরণ তো আমারও বক্তব্য। কতটুকু উদার হব আমার অর্থনীতির ক্ষেত্রে, সেটা তো নির্ভর করবে আমার অর্থনীতির স্বার্থ রক্ষা করে। এইখানে যেখানে দেখছি আমরা কেন্দ্রীয় সরকার যেটা করছে বা মনমোহন সিং এর সময়কাল থেকে যে উদারীকরণ করেছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে অপ্রয়োজনীয়। যদিও একটা আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে, WTO স্বাক্ষর ইত্যাদি, আমি সব কিছুকে অস্বীকার করে চলতে পারবো না। এই উপলব্ধিটা আমাদের সর্বক্ষেত্রে সমানভাবে নেই, যে কিছু আন্তর্জাতিক দায়বদ্ধতা আমাদের আছে। আচ্ছা, আপনি নিজেই যখন বললেন যে আপনি এই মন্তব্য করেছিলেন, ক্রুদ্ধ হয়েই করেছিলেন, সেগুলোর জন্য কি এখন আপনার অনুতপ্ত লাগে যে আপনি আপনার সহকর্মীদের মূর্খ অশিক্ষিত বলেছিলেন? না, লাগে না। আপনি মনে করছেন আপনি ঠিকই করেছেন? মানে বিশ্বায়ন যদি কেউ বিরোধিতা করে, কি বলবো বলেন তো? কিন্তু মতাদর্শ এবং কর্মসূচিগত ক্ষেত্রেও আপনার সঙ্গে দলের মতবিরোধ ঘটেছিল। এখন আপনি কি সর্বহারা একনায়কতন্ত্রে বিশ্বাস করেন? না, করি না।
কেন করেন না? করি না। ভারতবর্ষের যে আর্থসামাজিক অবস্থান এই মুহূর্তে আছে, আমি এই মুহূর্তেই বলছি যে সংসদীয় গণতন্ত্রের যে ক্রিয়া প্রক্রিয়া এখানে যেভাবে স্থায়িত্ব লাভ করেছে, এটার প্রতি আমি শ্রদ্ধাশীল। এবং এই মুহূর্তে আমি মনে করি এছাড়া কোনো বিকল্প নেই। অন্য কোনো একটা পথ ধরে প্রশাসনিক ক্ষমতা দখল করা বা যাওয়া, এটা আজকে অসম্ভব। এই সংসদীয় গণতন্ত্রের পথকে যদি আমি সঠিক মনে করি, তাহলে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব বা কোনো একটি শ্রেণীর একনায়কত্ব কায়েম করব, এই কথা বলা মূর্খামি ছাড়া কিছু না। তো কিন্তু আপনি যা বলতে চাইছেন সুভাষবাবু, না আপনি বলুন। না ঠিক আছে, আপনি যা বলতে চাইছেন তার সঙ্গে আজকে সাইফুদ্দিন চৌধুরী বা সমীর পুততুণ্ড যা বলছেন তার সঙ্গে কার্যত মৌলিক কোনো তফাৎই নেই। তাহলে আপনি কেন ওপিডিএস এর নেতৃত্বটা দিলেন না বলুন তো? ওরা তো বলছেন যে আপনি ওদের গাছে তুলে মই কেড়ে নিয়েছেন। না 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 না, ঠিক না। আমার এই কথাগুলো চিরকালই ছিল, আছে। এই কথাগুলোর মধ্যে যে আরো অনেক কথা আছে, যেমন এখন আমি দেখবেন আমি একবার বলেছিলাম যে আমি নির্বাচনে দাঁড়াবো না। এটার মধ্যে কিন্তু মৌলিক রণকৌশলগত যে অ্যাপ্রোচ পার্টির এবং আমার, এই দুইয়ের ফারাকের থেকে বিষয়টা উল্লেখিত হয়েছিল। এরা 3 বারের বেশি দাঁড়াবো না একটা সিদ্ধান্ত করেছে, ব্যতিক্রম রেখেছে। এই 3 বারের বেশি দাঁড়াবো না সিদ্ধান্তটা কেন করেছে? গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে, নির্বাচনী ব্যবস্থা, এইটার গুরুত্ব আন্দোলন সংগ্রামের রণকৌশলের দিক থেকে কমিউনিস্ট পার্টি প্রয়োগের ক্ষেত্রে তেমন দিচ্ছে না। নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম মনে করছে, কিন্তু রাজনৈতিক সংগ্রাম কিসের জন্য? ক্ষমতা দখলের জন্য কি? না। কিসের জন্য তাহলে? এটা আমি বলতে পারবো না, ওরা বলতে পারবে। তাহলে আপনি দাঁড়ালেন কেন? আমি দাঁড়ালাম নেতৃত্বের পরামর্শে। সুরজিৎ এবং জ্যোতি বোস দুজনই আমাকে বলেছে, আর এরাও বলেছে যে এক্সেপশন আছে। আমি এক্সেপশনটাকে গ্রহণ করি না। বাস্তব প্রয়োজনে এবং পার্টি সব মিলিয়ে। কিন্তু আপনি তো ইচ্ছে করলে একটা দৃষ্টান্ত খাড়া করতে পারতেন, যেটা আমি দাঁড়াবো না, এনাফ ইজ এনাফ। আমি তো বলেছি এনাফ ইজ এনাফ, আমি বলেছিলাম। আমি 5 বার দাঁড়িয়েছি, 3 বার কেন? কিন্তু আজকে পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিস্থিতির জটিলতা তৈরি হয়েছে, তাতে এই ইস্যু নিয়ে আমি না দাঁড়িয়ে আমি কিছু লোকের কাছে হয়তো আমি একটা দৃষ্টান্ত। কিন্তু এইভাবে সুভাষবাবু, আপনার মতো একজন জনপ্রিয় মানুষের, আপনার কি মনে হয় একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় আপনার ক্ষতি হয়ে যাচ্ছে? কখনো আপনি বলছেন দাঁড়াবো না, আবার বলছেন দাঁড়াবো, কখনো বলছেন দল ছাড়বো, আবার বলছেন ছাড়বো না। কখনো এর ফলে আমি বলছি, আপনি হয়তো প্রকাশ্যে বলেননি, কিন্তু আপনি এটা তো সুভাষবাবু মানে আর তো শাক দিয়ে মাঝ রেখে কোনো লাভ নেই। সবাই জানে যে আপনি সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। কিন্তু যাই হোক, আপনি ঠিক করেছেন, আমি যদি মনে করি আমি ঘর ছাড়বো না, সেটা আপনার প্রেরোগেটিভ। কিন্তু আমি যে পাড়ার লোককে জানিয়েছিলাম যে আমি বাড়ি ছেড়ে চলে যেতে পারি, এটা তো কোনো অনস্বীকার্য। অনস্বীকার্যই তো। আমার পরিস্থিতির তাগিদ যদি বাধ্য করে, আমাকে যদি তাড়িয়ে দেয়, তাহলে আমি কোথায় থাকবো? আমাকে একটা বাসা খুঁজতেই হবে, এইরকম একটা ব্যাপার। কিন্তু আপনার কি মনে হয় না, এই যে আপনার সঙ্গে আপনার দলের ইংরেজিতে যাকে বলে ওয়ার অফ অ্যাট্রিশন হলো, আপনি এত প্রভোগ করে গেলেন, কিন্তু দল কিন্তু আপনার প্রভোকেশনে পা দিল না, শেষ পর্যন্ত দলের জিত হলো, আপনার হার হলো। প্রভোকেশন আমি দিইনি। প্রথমত এটা প্ররোচনা। আমার একটা যে জটিলতা বোঝানোর ক্ষেত্রে ছিল, সেটা আমি বলতে পারেন যে আমি স্থগিত করেছি বৃহত্তর স্বার্থে, পশ্চিমবাংলার স্বার্থে। ভারতবর্ষের সামগ্রিক গণ আন্দোলনকে আমি যেভাবে চাই তা দেখতে গিয়ে আমি এই কম্প্রোমাইজ করেছি। কিভাবে চান আপনি? আমি চাই বামপন্থী আন্দোলনের বিকাশ ঘটুক। সেই বিকাশটাকে আমি চলতে গিয়ে দেখেছি অন্য কারোর দ্বারা এই মুহূর্তে সম্ভব না। অর্থাৎ বাম ফ্রন্টের যে বিকল্প, এটা একটা বিশ্বাসযোগ্যতা না আসা পর্যন্ত এটা করতে যাওয়া হচ্ছে। বামফ্রন্টের ক্ষতি হবে। বামফ্রন্ট যাদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করছে তারা লাভবান। সেটা আপনি গোড়ায় বোঝেননি? হ্যাঁ। তাহলে এক দূরে গেছিলেন কেন? না, আমি গোড়ায় স্পষ্ট বুঝেই প্রতি পদক্ষেপে এটা ঠিক রেখেছি যে বামফ্রন্টকে ক্ষতিগ্রস্ত করে কিছু করা যাবে। তাহলে আপনি সমীর শফিকে বললেন না কেন যে আপনার পথেই থাকতে, দল না ছাড়তে? আমি তো বলেছি তো। শুনলো না কেন? শুনলো না, ওরা পারেনি শুনতে। সবাই সব শোনে নাকি? যেমন আপনার প্রতিপক্ষ এবার আপনারই একদা দক্ষিণস্থ ছিল সুজিত বসু, তিনি পাবলিকলি বলছেন যে আমাকে সুভাষ দাই আমাকে দল ছাড়তে বলেছেন, আমি তাই দল ছেড়েছি, এই আশায় যে সুভাষ দাও একদিন ছাড়বেন, উনি ছাড়লে আমি তার প্রতিদ্বন্দ্বী হই না। এইটা যদি বলে থাকে ঠিক বলেনি। আমি দল ছাড়তে কাউকে বলি না, এটা তার নিজস্ব। আমি এত উদার এবং গণতান্ত্রিক যে আমি আমার পরিবারের, এমনকি আমার পুত্র স্ত্রী, তাদেরও বলবো না যে তোমরা আমার এই মত
গ্রহণ করো। এটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আমি ব্যাখ্যা করব। তাতে যদি কেউ ছাড়তে চায় ছাড়বে, কেউ থাকতে চায় থাকবে। ইট ইজ মানে হিজ ডিসিশন অর হার ডিসিশন। ইট ইজ নট মাই প্রেরোগেটিভ টু ইম্পোজ এনিথিং ওভার এনি ইন্ডিভিজুয়াল অর এনি ইনস্টিটিউশনস। অনেকে বলছে যে আপনি শুধু মানে পার্টি করবেন বলে তাই নয়, বা নতুন পার্টি করবেন বলে নাকি ব্যবসায়ীদের কাছেও অনেক টাকা নিয়েছিলেন। সেই টাকাগুলি কি তাহলে সিপিএম কে দিয়ে দিলেন? সেই টাকা আপনাদের নতুন টিভি সংস্থাকে যদি দিতে পারতাম, ইনভেস্ট করতে পারতাম, ভালো হতো। এটা আমিও মানি, অনেকেই মানেন, যে যারা আপনাকে দীর্ঘদিন ধরে আমরা চিনি, যে দলে বা সরকারে আপনার যে ত্যাগ বা দলের প্রতি যে অবদান, তার প্রাপ্য স্বীকৃতি আপনি পাননি। এরকম কোন কি আপনাকে দিয়েছে? এরকম কোনো গ্রিভেন্স আমার নেই, ছিল না এরকম। কারণ আমি তো মন্ত্রী হব ভাবিনি। আমি যেদিন রাজনীতি করতে আসি, আজ থেকে 43 বছর আগে, সেদিন আমি স্বপ্নেও ভাবিনি এমএলএ হব, মন্ত্রী হব, বা রাজ্য কমিটি রাজ্য স্তরের সভ্য হব, এটা আমি ভাবিনি। রাজ্য স্তরের সভ্য আমি তো 70 সালে হয়ে গেছে, আজ থেকে 31 বছর আগে। আমি ভাবিনি এটা। মানে স্টেট কমিটিতে আপনি 70 এসেছেন? 71 71, 30 বছর আগে। কিন্তু 30 বছর ধরে আপনার দল আপনাকে সেক্রেটারিয়েটে পাঠানোর মতো যোগ্য মনে করলো না, যোগ্য মনে সিসিতে পাঠানোর মতো যোগ্য মনে করলো না। তা নিয়ে আমার কোনো খেদ নেই, ক্ষোভ নেই। আমি যা পেয়েছি আবার এইটুকু পার্টির জন্যই পেয়েছি। আমি সেদিন গল্প করছিলাম, কিন্তু আপনার এত জুনিয়ররা পেয়ে গেল, পাচ্ছে, পায় ঘটনা। আমি তো এই জন্য রাজনৈতিক রঙ্গমঞ্চকে শুধু না, এর জন্য কি আপনি ভাগ্যকে দায়ী করেন না? না না না, এটা কার্যকরণ অনেক ঘটনার উপর নির্ভর করে। আপনি নিশ্চয়ই সাপ লুডু খেলেছেন? হ্যাঁ, নিশ্চয়ই খেলেছি। সাপ লুডুর দেখবেন মইয়ের নিচে পড়লে পরে একেবারে উপরে উঠে যায়, আবার সাপের মুখে পড়লে একেবারে নিচে লেজে নেমে যায়। তাহলে আপনি সবসময় সাপের মুখে আছেন? সব জায়গায়। আপনি কি সবসময় সাপের মুখে? আমি সাপের মুখেও থাকি, মইতেও থাকি। ওঠেন নামেন না, ওটা নাম আমার এটা কাজ। তাতে শারীরিক সক্রিয়তা থাকে, মানসিক সবসময় একটা তীব্র লড়াইয়ের আকাঙ্ক্ষা থাকে। এতে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, এবং মানিয়ে নেওয়া যায় সব। দেখুন, একটা শেষ বিচারে সুভাষ চক্রবর্তীর মতো জনপ্রিয় জ্যোতি বসুর পরে আপনাদের দলে কেউ নেই। এটা আপনার এরাও স্বীকার করেন, বিরুদ্ধে যারা আছেন তারাও স্বীকার করেন, যারা আপনার ভক্ত তারা তো করেনি। কিন্তু সেই স্বীকৃতি কি দল আপনাকে দিয়েছে? এটা তো একটা মানুষের কাছে জবাবদিহির ব্যাপার। দিয়েছে তো, দল কি দিয়েছে? দল তো নিশ্চয়ই দিয়েছে আমাকে সেই স্বীকৃতি, সেভাবেই দিক আর যেভাবেই দিক। কিন্তু আমি মানুষের কাছ থেকে যে অফুরন্ত ভালোবাসা পেয়েছি, আমি একটা দৃষ্টান্ত দিয়ে আমি বলি সবসময়, আমি যত ফুল পেয়েছি কোনো জীবিত মানুষ সম্ভবত এত ফুল পাইছে। আচ্ছা, আপনি যে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন, গতবারও করেছেন, সেখানে এমন একজন আপনার প্রতিদ্বন্দ্বী যিনি আপনার দক্ষিণ হস্ত বললেও কম বলা হয়, কিছুদিন আগে পর্যন্ত তাই ছিলেন। এটা কি মানে দ্রোণাচার্য অর্জুনের লড়াই, না আপনার ভগ্নী সমা মমতা আপনার প্রতি কৃতজ্ঞতা বশত এমন একজনকে দাঁড় করিয়েছেন যাতে আপনার জয়পথটা মসৃণ হয়? প্রতিপক্ষের সঙ্গে অন্য কোনো মূল্যায়ন বা অন্য কোনো তুলনামূলক কোনো বিচার করা যায় না। সে একটা সিম্বল নিয়ে লড়ছে, সেই সিম্বলের ভোট পাবে। তা আপনার কি মনে হয় এখানে কোনো লড়াই হবে? কেন লড়াই হবে না? ভালোই লড়াই হবে। আস্তে হাতুড়ির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সিম্বল যা, তার যা লড়াই, সেই লড়াই হবে। আচ্ছা, আমি আমার শেষ প্রশ্ন, কিন্তু আমি একটা খুব অনেস্ট আনসার চাই। সেটা হচ্ছে, আজকে যদি হাইপোথেটিক্যাল যদি আপনি রাজনীতি করা শুরু করতেন, ভুলে যান 43 বছর আগের কথা, আপনি কি সিপিএম করতেন আজকে এই মুহূর্তে? হ্যাঁ, যদি ধরুন আজকে থেকে আপনি শুরু করতেন জীবন, তাহলে দল হিসেবে সিপিএম বেছে নিতেন? আমি একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বাঁচতাম। সেটা আমাকে ওই ম্যাচিউরিটিকে ওই 18 বছর বা 16 বছরে নামিয়ে নিয়ে আসা। এখন মনের কাছে আমি যতই দাবি করি না আমি সঠিক করছি, আমি বোধহয় সেই মূল্যায়নটা ঠিক মতো করতে পারছি না। আজ থেকে আমার 40 বছর 42 বছর আগের জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, আর বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে আমি যে কমিউনিস্ট আন্দোলনে এসেছিলাম, আমি টুকটাক যাও লিখেছি তার মধ্যে দেখিয়েছি, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্যাসিজমের ডিফিটের উপরে যে সোশ্যালিজমের ভিক্টরি, সেইটাই ছিল আমার ইন্সপিরেশন। সেটাই ছিল পৃথিবীর তৃতীয় দুনিয়ার ওই 5-এর দশক 4-এর দশকের শেষ ভাগের সমস্ত তরুণ সমাজের মূল আকর্ষণের বিষয় সেটা নেই। সেই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন, খুব কংক্রিট উত্তর না দিলেও আজকের প্রজন্ম যা করছে, যেমন আমি দেখছি আমাদের পাড়াপড়শি, আমাদের আত্মীয় স্বজনের ছেলেপেলেরা, তাদের মধ্যেই সেই পার্টি সম্পর্কে আগ্রহ কমে গেছে। যেমন আমার পরিবার, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে আমার পরিবারে বয়স্ক লোকদের মধ্যে 127 জন পার্টি সদস্য আছে।
বাবা। কিন্তু তরুণ প্রজন্মের অনেকেই পার্টিতে আসছে না। আমার অতীতটা যদি ঠিক এই সময়কালে হতো ট্রান্সফার হয়ে চলে আসো, আমি কি করতাম জোর করে, যেহেতু আমি কমিউনিস্ট পার্টি 43 বছর ধরে করছি, সুতরাং এর সঙ্গে একাত্মতার খাতিরে আমি বলবো আমি কমিউনিস্টই হতাম, আমি এমন দাবি করব না। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।